একটা একটা ছবি নিয়ে নাও তো এভাবে। What's happening everybody? কি অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা আবারও অনেক inspiring and based on a true story, which is a UK study visa approved story of তোমার নাম বলো। Hi guys, my name is Johar Safwan Ahmed. I just got approved for my UK study visa. Right. And তোমার প্রোগ্রাম নামটা কি ছিল? My master's program, it's a master's program on global environmental change, which I am quite interested in. Right. So আজকের ভিডিওটা guys is super interesting এই কারণ তোমরা জানো যে আমরা এই সিরিজটা লঞ্চ করেছি to highlight stories which tells you everything that goes on in an international student journey. যে সব সময় যে তোমার জার্নি স্মুথ হতে হবে all the way up to visa এরকম কোনো কথা নাই. It could be external factors, it could be personal factors, it could be anything. So আজকে আমরা যে জিনিসটা এক্সপ্লোর করব যে Johar got his UK study visa approved, but he went through a lot of ups and downs. He has been hanging for the last 1.5 years? Almost two years. Almost 2 years, right? So the journey hasn't been easy. So আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করব যে কি কারণে ওর জার্নি এরকম হলো, কোন কোন ফ্যাক্টর কারণে। সো ফার্স্ট কি করেছিল তুমি জোহার, তুমি আমাকে এটা বলো। সো আফটার আমি যখন আমার আইএলটিএসটা ফার্স্টে যখন দিয়েছি আর কি, আর 6.5 স্কোর করেছি আর কি, তখন আমি ফার্স্টে আমার কিছু আই হ্যাড নো আইডিয়া আমি কোথায় যাব, কার সাথে কথা বলবো, আমার কোনো কিছু আইডিয়া ছিল না। অ্যাব্রোডে এটার সাথে কী করতে হয়, কার কাছে যেতে কোনো আইডিয়া ছিল না। তো আমি ফার্স্টে কিছু এজেন্সির কাছে অ্যাপ্রোচ করলাম। তারা তো অবভিয়াসলি যেটা বলার বলে, ওই ঠিক আছে হয়ে যাবে ভাই, এ সে হ্যান দেন। বাট তখন আমার ইন্টারেস্ট দেখালাম যে আমি এই সাবজেক্টে করতে চাচ্ছি মাস্টার্সটা, আমার রিকোয়ারমেন্টসগুলো এই। তারা বললো তো ওকে ফাইন, গুড। বাট পেমেন্ট করার পরে যখন তাদের সাথে জয়েন করলাম, তো দেখা গেল তখন তারা আমাকে আমার পছন্দ মতো কোনো সাবজেক্ট দিচ্ছে না। তারা এমনকি মাস্টার্স প্রোগ্রাম আমাকে অ্যালাউ করতেছে না। তারা দেখা যাচ্ছে আমাকে ডিপ্লোমা অথবা ওর চেয়েও অন্য কোনো কোর্সের মানে ধরে দিয়ে যাচ্ছিল। তো ফার্স্টে এটা আমার অ্যাম্বিশন ছিল না। আর এটা ছিল কানাডার জন্য। এটা হচ্ছে কানাডার জন্য। প্রথমে আমি কানাডার জন্য অ্যাপ্লাই করছিলাম। তো পরে দেখলাম ঠিক আছে আর কি করবো, অনেক দিন এটার মধ্যে 6 মাসের মতো টাইম স্পেন্ড করার পরে তখন আমি আপনার ভিডিও একটা দেখলাম ইউটিউবে। মনে হয় আমি এটা ছিল একটা স্টুডেন্টদের কী কী করতে হয় ইউকে, তখন ওই রিলেটেড মানে কিছু একটা ভিডিও ছিল আর কি। তো ওইখান থেকে আপনাকে ফলো করা শুরু করলাম, কিছু ভিডিও দেখলাম। তো ওইখান থেকে আপনাকে মেইলও করলাম একটা কিছু, আপনার ওয়েবসাইটের ওইখানে এটার মাধ্যমে অ্যাপ্রোচ করলাম। তো আমাকে তখন একটা ফিডব্যাক আসলো হোয়াটসঅ্যাপ থেকে যে হাই জোহার, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট হাউ ইউ টু অ্যাপ্লাই অর এনিথিং উই ক্যান টক। তো আমি আসলাম এখানে কানেক্টেডে এসে আপনাদের লোকজনের সাথে কথা বললাম। তারা আমাকে গাইডলাইনও দিল কিছু, যে এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখন ক্যানাডার জন্য। তো তখন ক্যানাডার জন্যই আমি ফার্স্টে আমার অ্যাম্বিশন ছিল ক্যানাডার জন্য। বাট ক্যানাডা অ্যাপ্লাই করার পরে তখন আমি তো তখন দেখলাম জিনিসপত্র খুব স্মুথলি যাচ্ছে। ফার্স্টে তো আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আমার প্রোগ্রামও যেটা আমাকে মানে আমার ইন্টারেস্ট ছিল। অফার লেটার আমরা এনে দিয়েছিলাম তো। হ্যাঁ, অফার লেটার। তো অফার লেটারও পেয়েছি, সবই হয়ে গেছে মোটামুটি। আমি 100 কনফিডেন্ট আমার হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি আমার ভিসাটা রিজেক্ট হয়ে যায়। এই তো আমার বদনামটা করে দেবে এজেন্সি। Unfortunately, but it was really difficult time for me. আমার প্যারেন্টসরাও খুবই একটু ডিমোটিভেট হলো, বাট তাদের তুলনায় কেন রিফিউজ হয়? Did we ever find out? No, not really. We showed enough funds. We did everything right. Yeah, we showed and more than enough funds. I'm pretty sure that my parents showed more than enough funds, but the reason for the rejection was totally unclear. They didn't even give us a valid reason for the rejection. So I was truly demotivated. তারপর আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, ক্যানাডা হলো না, তো এটা একটা টেন্ডেন্সি যেতে ক্যানাডা না হলো হয় তাহলে ইউএসএ ট্রাই করে আর কি, ম্যাক্সিমাম স্টুডেন্টই করে। তো আমিও তখন এটা চেষ্টা করলাম যে ইউএসএ ট্রাই করে দেখি। বাট পরে চিন্তা করলাম যে এটা তো আরও রিস্কি,
তখন দেখলাম আরও মানে বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা শুরু হচ্ছে, দেখলাম আরও রিজেকশন হচ্ছে, আর অনেক কিছু অনেকের কাছ থেকে অনেক ফিডব্যাক পেলাম। তখন বললাম যে তখন কানেক্টেড সাথে কথা বললাম, কানেক্ট বললাম না আমরা ইউএস না গিয়ে অন্য একটা মিডল ইস্টের দিকে আমরা যেতে চলে পারি। ওইটা তখন আমি দুবাই বলছিলাম যে এরকম তখন মনে হয় ওই যে আয়ারল্যান্ড অথবা আয়ারল্যান্ড ইউকে, আচ্ছা তাহলে আয়ারল্যান্ড ইউকে, তখন আয়ারল্যান্ড ইউকের দিকে আমরা আগার চেষ্টা করলাম। ঠিক আছে, আমি বললাম ওকে ফাইন, তো রিস্ক নিয়ে লাভ কি, একবার তো রিজেক্ট হয়েছে, আবার রিজেক্ট। জোহরের কথা ছিল যে এবার যদি রিজেক্ট হয় আমার বিদেশ যাওয়া বন্ধ, কারণ অলরেডি আমি অনেক মানে এর মধ্যে অনেক টাইম এবং মানে টাইম নষ্ট করে ফেলতেছি, টাকাও নষ্ট হচ্ছিল। সো আমি ভাবলাম ঠিক আছে ইউকে অর আয়ারল্যান্ড দুইটাই পাশাপাশি আমরা রেখে আগাচ্ছিলাম আর কি। অ্যান্ড এটা কিন্তু দেখো উই আর বাই হিজ সাইড দ্য হোল টাইম। ওর ক্যানাডা রিজেক্ট হলো, আচ্ছা ডাজন্ট ম্যাটার, ও হঠাৎ ইউএসএ যেতে চাচ্ছে, তখন আমি বলছি আমি করে দিব, আমার কোনো সমস্যা নাই, ফর ইউর স্যাটিসফ্যাকশন। বাট তাও ইউএসএ রিজেক্ট হতে পারে, এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই সেড। অ্যান্ড দেন ইউ সেড আচ্ছা তাহলে আমরা কিছু ব্যাকআপ করে রাখি। দেন আজ লাইক আমি আয়ারল্যান্ডও করে রাখবো, ইউকে করে রাখবো, যেটা হবে হবে। বাট আমার কথা হচ্ছে তোমাকে আমি পাঠায় ছাড়বো, রাইট? অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য হোল কনভারসেশন। তারপর we still went on with Ireland. তারপর আয়ারল্যান্ড নিয়ে আমরা অ্যাপ্লাই করছিলাম, ইউকে তো আমরা অ্যাপ্লাই করছিলাম। আয়ারল্যান্ড থেকে ওরকম কোনো ফিডব্যাক আমি পাচ্ছিলাম না, প্লাস তারা ওরকম অফার আমি মানে প্রোগ্রামও যারা যেসব অফার করে হচ্ছিল জিপিএ নিয়ে কিছু সমস্যা হচ্ছিল এবং অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা দেখতেছিলাম আমি। তো পরে আমি দেখলাম ওই তার মাঝেই আমি দেখলাম ইউকে থেকে আমার কিছু অফার আসা শুরু করলো, মোটামুটি দুটা না তিনটা অফার। ফার্স্টে একটা অফার এসেছিল, ফার্স্টে একটা ইট ওয়াজ আ ফানি স্টোরি। ফার্স্টে একটা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে অফার আসলো, তারা আবার একটা কন্ডিশনাল অফার দিল, যাই হোক ঠিক আছে, যে মাস্টার্স শেষ সো ওর একটা কারেন্ট রানিং মাস্টার্স ছিল, আই জাস্ট ফিনিশড ইট বাই দ্য ওয়ে। তো বললো যে ওইটা শেষ করে তারপর সে পারবে, সো হি গট স্টাক अगेन। তো ওইটার জন্য অনেক আমি একটু বলা কি ভাই এটা কি হলো, তখন মানে মে থেকে আমরা সেপ্টেম্বরে আবার ডেফার করাইলাম না, ফার্স্ট প্ল্যান ছিল মে থেকে, তারপর সেপ্টেম্বর আমরা ডেফার করে দিলাম যে ঠিক আছে আমরা একটু টাইম নিয়ে এটা শেষ করার চেষ্টা করব। ততক্ষণে তারাও আবার ইউনিভার্সিটিও দেখলাম তাদের ইন্টারেস্ট মনে হয় ফেলো, বললো যে এটা আগে শেষ না করবো, তো আমরা আপনাকে শেষ করে তারপরে আপনি মানে অফার দেন, তারপর আমরা ঠিক আছে। তো ততক্ষণে জি মনে হয় আরও কয়েকটা ইউনিভার্সিটির সাথে কথা বলে রাখছিল, অ্যাপ্লাইও করে ফেলছে। তোমার যে রিকোয়েস্টটা ছিল যে তোমার একটা প্রোগ্রাম, মানে তুমি খুব মনের মতো একটা প্রোগ্রাম চাচ্ছিলে, হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য হোল চ্যালেঞ্জ। আমার মেইন প্রোগ্রাম হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর কাজটা। বাট আবার তোমার ব্যাকগ্রাউন্ড ছিল ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড ছিল ডিফারেন্ট বাই দ্য ওয়ে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে। আমার থিসিসটাতে আমি অ্যাকচুয়ালি রিনিউয়েবল এনার্জির উপর কাজ করেছিলাম। অ্যাজ আ রেজাল্ট ওইখান থেকে আমার এনভায়রনমেন্টাল উপর সায়েন্সের উপর একটু ইন্টারেস্ট গ্রো করেছে। ওখানে আমাদের চ্যালেঞ্জটা হয়ে যাচ্ছিল যে মিলানো যে ইলেকট্রনিক থেকে সে এনভায়রনমেন্টে যাচ্ছে। সো অনেক ইউনিভার্সিটি এই জায়গায় বাধা দিচ্ছে, প্রিরেকুইজিটসে বাধা দিচ্ছে, ইউনিভার্সিটি বাধা দিল, দেখা যাচ্ছে আবার ভিসাতে ওইখানে আবার প্রবলেম করতেছিল আর কি। But we never gave up. We were like যত টাইপের প্রোগ্রাম বের করা যায়, ইভেন আমরা 4-5 অফার লেটার পাওয়ার পরে ইউ আর লাইক বাট আমি একটু ওইটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আর আমরা লাইক আচ্ছা আবার করব, সমস্যা নাই। হ্যাঁ, না, he was all the way with me on this kind of things. I was quite childish. আমি জানতাম আমি একটু চাইল্ডিশ হচ্ছিলাম। হ্যাঁ, মানে I was a মানে beggars can't be choosers. আমি জানি, but I think but for me it was like what's the point that you're going to study with all this money and study a program that you may still not like? Yeah, that was the whole point. মানে আমি মানে এত টাকা পয়সা খরচ করে আমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেটা আমার কোনো ইন্টারেস্ট নেই, তো it was not a which would make you unhappy. তো ফাইনালি আমি গ্রিনিচ থেকে একটা অফার পেলাম হঠাৎ করে। এটা হচ্ছে গ্রিনিচ থেকে দুইটা অফার পাইছো। ফার্স্টে ছিল ক্লাইমেট চেঞ্জ, একটা ক্লাইমেট, ফার্স্টে বলছে সাস্টেনেবল এনার্জির উপর। আচ্ছা, হ্যাঁ। তারপর একটা হচ্ছে এনভায়রনমেন্ট উপর। ফার্স্টে সাস্টেনেবল এনার্জির উপর একটা অফার পেয়েছিলাম। এটা হচ্ছে ঠিক এই 2 মাস আগে মনে হয়, 2-3 মাস আগে, রাইট? তো ফার্স্টে এটা আসলো, এটা একটা ফানি স্টোরি বাই দ্য ওয়ে। ফার্স্টে একটা অফার আসলো, জি তো আমার পাঠালো, হ্যাঁ আমি বললাম হ্যাঁ ঠিক আছে ভালোই তো প্রোগ্রামও আছে, তারা স্কলারশিপও অফার করতেছে, আমার যদি স্কলারশিপও দেখলাম ভালোই, ঠিক আছে ওকে ফাইন। সাথে সাথে দেখি 2 দিনের তার পরের দিনই আরেকটা ইউনিভার্সিটি পোর্টসমাউথ আমাকে আরেকটা অফার দিয়ে বসলো। আমার জি আমাকে ওইটাও পাঠালো, আমি বললাম জি আরেকটা ঠিক আছে।
দেখলাম থার্ডেও আবার আরেকটা ইউনিভার্সিটি অফার করে বসলো। এটা তো কোথায়? তিনটা, এটা হচ্ছিল Decide. হ্যাঁ আচ্ছা, Decide, হ্যাঁ। টিসাইড। হ্যাঁ। সো তিনটা ইউনিভার্সিটি আমাকে অফার দেবে বসে, তিনোটাই আমাকে আবার স্কলারশিপও অফার করতেছে। আমি বলি কী রে ভাই, আর প্রোগ্রামও প্রায় কাছাকাছি। আমি বললাম ভাই কাজা কী রে ভাই, এটা তো একটু কেমন হয়ে গেল, এতদিন অফারই পাচ্ছিলাম না, এখন তিনটা ইউনিভার্সিটি পর পর অফার দিয়েছে, আবার তিনজনই এবার কন্টিনিউয়াসলি ফোনও দিচ্ছে, এমনকি হোয়াটসঅ্যাপেও নকটক দিচ্ছে যে আপনি আমাদের এটা অ্যাপ্লাই করেন অথবা আগে আসেন। ওকে, তারপর আমি আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমি যখন বেশি অপশনস আমার হাতে চলে আসে তখন আমি একটু কনফিউজ হয়ে যাই। আই এম ওয়ার্কিং অন ইট বাই দ্য ওয়ে। সো ফাইনালি যখন দেখলাম জিএর কাছে, তখন আমি দেখলাম জিএর সাথে কথা বললাম এটা নিয়ে যে কোন অফারটা নিলে ভালো হয়। তো জি আমাকে বললো যে তুমি কোন কোর্সটা নিয়ে এগাতে চাচ্ছ। আমি বললাম জি কোর্স তিনোটাই ভালো, বাট আমায় আরেকটা অফার যদি পেতাম এই গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে, এটা একটু নাম করা ভালো ইউনিভার্সিটি ছিল, র্যাঙ্কিংও ভালো বাই দ্য ওয়ে। সো এখানে একটা প্রোগ্রাম ছিল সাস্টেনেবল এনার্জি, গ্লোবাল এনভায়রনমেন্টাল চেঞ্জ, এটার উপর আমি কাজও রিসেন্টলি করতেছিলাম। সো এমনি আমার ইউনিভার্সিটিতে। সো আমি বললাম এই ইউনিভার্সিটি থেকে একটা অফার, যদি এই অফারটা যদি পাওয়া যায় ভালো হয়, খুব ভালো হয়। জি বলো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। কিভাবে জানে, একদিন রাত্রে আমি শুয়ে আছি, হঠাৎ করে জি আমাকে একটা টেক্সট করলো, জোহার ইউ গট এভরিথিং ইউ ওয়ান্টেড, ইউ গট এভরিথিং, উই গট দ্য অফার, ইউ গট এভরিথিং হোয়াট এভার ইউ উইশড ফর। আমি দেখলাম প্রোগ্রামও ঠিক আছে, ইউনিভার্সিটিও গুড, তারপরে এই যে স্কলারশিপও পাচ্ছি, মানে টিউশন ফিও রিজনেবল, কোয়াইট রিজনেবল বাই দ্য ওয়ে। আমি বললাম তাহলে তো আর কি, এটা নিয়ে বসে থাকার কি, হ্যাঁ ঠিক আছে জি ওকে ডু ইট ওকে। এই স্কলারশিপ কিন্তু তাও একদম লাস্ট মুহূর্তে ওটাও আবার ফার্স্টে তারা দিতে চায় না, তারা আগে আমাদের বিভিন্ন কাগজপত্র সাবমিট করতে তারপরে দিতে চায়। ওইটাও ইমেল করছি, ইমেল জি ওয়াজ অন অল নাইট 9 to 7। তো ফাইনালি অফারটা এটা আসলো, তারপরে এটা নিয়ে আমরা ফার্স্টে আগালাম, ঠিক আছে ওকে। এখন হচ্ছে অফার নিয়ে হলো, এখন হচ্ছে ক্যাশের জন্য বসবো। তো ক্যাশ ইন্টারভিউতে ফার্স্টে দিলাম, ইন্টারভিউ ফার্স্টে মনে হয় কোনো একটা গ্লিচের কারণে আমাকে বললো প্লিজ আর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। ওকে ফাইন ঠিক আছে, ওইটাও দিলাম, দেখলাম হয়ে গেছে। তারপরে তোমাকে মক ইন্টারভিউ দেওয়া ছিলাম না আমরা? হ্যাঁ মক ইন্টারভিউ বাই দ্য ওয়ে। তো ক্যাশ ইন্টারভিউ ঠিক আগের দিন আমাদেরকে ওকে একটা মক ইন্টারভিউর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে আমি কী বলতে পারি, কী জিনিস বলা দরকার আছে, কী সব জিনিস কখন কোশ্চেন করতে পারে, এমনকি সে আমাদেরকে একটা লিস্টও ধরিয়ে দিয়েছিল যে কী এরকম কোশ্চেনগুলো আসতে পারে আর কি, এগুলো একটু প্র্যাকটিস করে যাওয়ার জন্য, এটা সব কিছুর জন্য, ইভেন ফর ভিসা ইন্টারভিউ। তো আমি দেখলাম ওকে ফাইন ঠিক আছে, অল গুড, লুকস গুড। এরপর আমি ওটা প্রিপারেশন নিলাম, আমাকে যে মক ইন্টারভিউ নিত সেও এখানে আমাকে ভালো করে বুঝিয়ে দিল যে কী বলতে হবে, কী বলতে হবে না। তো ওকে, তো মক ইন্টারভিউ দিলাম, তারপরে দেখলাম হয়ে গেছে। তারপরে এরপরে এখন হচ্ছে আমাদের এমন করে এখন অলমোস্ট আমার তারপরে এরপর শুরু হতো মানে ভিসার জন্য, রাইট? তো আমরা ভিসার জন্য ক্যাশ চলে আসছে, এখন ভিসার জন্য আমরা দাঁড়াচ্ছি। ভিসার জন্য কয় তারিখে দাঁড়ালাম আমরা জয়ের? হ্যাঁ ভিসার জন্য খুবই রিসেন্ট এই যে 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ সেপ্টেম্বর 1 তারিখে। আর এটা দোষ কাট ছিল, এটা আমার কাছে একটু আমি ব্লেম নিচ্ছি। সে আমাকে অলরেডি ওয়ার্ন করছে যে তোমার ফান্ডিং এর কিছু কয়েকটা জিনিস রেডি রাখতে হয়, ওর ব্যাংক স্টেটমেন্টটা একটু আগে থেকে রেডি রাখার জন্য, বাট আমি একটু খামখেয়ালি করার কারণে আমি অথবা আমি একটা বিজি ছিলাম একটু বাই দ্য ওয়ে, যাই হোক একটু খামখেয়ালির কারণে আমি জিনিসটা রেডি করতে, অ্যাজ এ রেজাল্ট জিনিসটা একটু দেরি হয়ে গেছে। তো লাস্ট মুহূর্তে আমরা ওইটা ইমার্জেন্সি ভিসা হিসেবে অ্যাপ্লাই করেছি আর কি, প্রায়োরিটি ভিসা আর কি। তো ওইটা অ্যাপ্লাই করার পরে তো ফাইনালি যখন আমার অ্যাপ্লাই করলাম, বায়োমেট্রিক্সটা দিতে মনে হয় 3 তারিখ না 4 তারিখ, 4 তারিখ না সরি 3 তারিখ মনে হয় গিয়েছিলাম বায়োমেট্রিক্সটা দিতে। তো বায়োমেট্রিক্সটা দেওয়ার পরেই দেখলাম বায়োমেট্রিক্সের সময় যে আমাকে সব কিছু গাইডলাইন দিয়ে কী হবে, কোথায় যেতে হবে, সে আমাকে সব গাইডলাইন করে দিয়েছে কীভাবে কী বলতে, কোনো প্রকার কেউ যদি কোনো প্রকার প্রলোভন দেখা হতো বা কিছু টাকা চায় ওগুলো না দিতে, যেটা বিএফএস এ করে স্ক্যাম মোস্ট লাইকলি করে সবসময় ওরা চাবেই, এটা
এটা নিয়ম, এটা সত্যি কথা এখন নিয়ম হয়ে গেছে, চাবি, বাট ইউ হ্যাভ টু বি ওপেন মাইন্ডেড অন দিস ইন দিস কাইন্ড অফ থিংস। আর তো যে আমাকে গাইডলাইন দিয়ে রাখছিল যেগুলো আমি সে আমাকে বলেও রাখছে সকাল সকাল চলে যেত এখানে ভিএফএস গ্লোবালে। আমি ভাবলাম ভিএফএস গ্লোবালে এত সকাল সকাল যাব কি হবে, কারণ আমার একটা মানে সবসময় দেখা হয়েছে, জানা হয়েছে, মানে যার কাছেই কথা বলছে ভিএফএস গ্লোবাল সবসময় ভরা থাকে লোকজন যখনই যায়। বাট জি বলছেন না, তুমি সকালে যেও, তাহলে তোমার জন্য ভালো হবে। তো আমি ফার্স্টে ভিএফএস গ্লোবালে গেলাম। আমার ওইখানে যখন ফার্স্টে তো আমার কাছে কিছু টাকা পয়সা অবভিয়াসলি তারা চাই ভিআইপি, আমি জিওর কথার মতোই বললাম না লাগবে না, নট গো দোজ কাইন্ড অফ থিংস। তো ওকে স্যার, তারপর ভিতরে গেলাম, গিয়ে দেখি পুরা রুম খালি একদম, মানে দুই একজন ছাড়া। আমি বলছি হতে পারে আমার, মানে হতে পারে আমার আগে অনেকজন আসছে বা অন্য কোথাও বসছে বা কিছু একটা। আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ অ্যাবাউট দিস। তো আমি একটু বসলাম, সাথে সাথে দেখি আমার নাম চলে ডাকা শুরু করলো, মানে বায়োমেট্রিক্সের জন্য। আমি বললাম ওকে, এত তাড়াতাড়ি গেলাম। তারা আমার স্ক্যান ট্যান করলো, সব কিছু করে ফেললো। তারপর বের হলাম, বের হয়ে আমি বসলাম, এবার এখন বসতে বললো এখানে, আমি বসলাম। বসার সাথে সাথেই দেখি আবার আমাকে ডাকতেছে যে স্যার আপনি এটার জন্য একটু কনফার্ম করেন। তো দেখলো তারা আমার সব কিছু কাগজপত্র, স্যার আপনার সব কিছু রেডি আছে, আপনার পাসপোর্টটা আপনি চাইলে কালকে করে নিতে পারবেন। আমি তো তখন আমি একটু শকে আছি যে আসলে কি জিনিসপত্র এত তাড়াতাড়ি হচ্ছে। আমি তাও যে আমাকে নাম্বার দিয়ে রেখেছিল একটা, যে যদি কোনো প্রকার সমস্যা হয়, যদি কোনো প্রকার হয়রানি অথবা কোনো কিছু সমস্যা হয় তাকে ফোন দিতে। এটা একটা আই থিঙ্ক ইট ওয়াজ বিগ হেল্প। আমাকে কনফিডেন্সটা দিয়েছিল আর কি এই জিনিসটা। তো তাও আমি আমার সব কিছু প্রসেস শেষ করার পরে জিকে ফোন করি, জি আমার তো মনে হয় সব কিছু শেষ। আসলে কি শেষ? আমার কি আসলে সব শেষ হয়েছে? তো জি বলছে হ্যাঁ অল গুড, ইটস অল গুড, আর সব কিছু শেষ হয়ে গিয়েছে, তোমার আর কিছু করতে হবে না ওইখানে। আমি বললাম আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। তাও বের হয়ে গেছি। তারপরের দিন এসে আমি জাস্ট পাসপোর্টটা কালেক্ট করেছি। এখন যেটা হয় আর কি, ইউকের ভিসার জন্য অনেকেই আপনারা যারা দাঁড়াবেন অথবা জিনিসটা ফেস করবেন, একটা মনে হয় ইন্টারভিউ নেয়, সাধারণত ইন্টারভিউ নেয়। বাট আমার ক্ষেত্রে মনে হয় আমি লাকি ছিলাম যে আমার ইন্টারভিউটা ফেস করতে হয় নাই। আই ডোন্ট নো ওয়াই, মেবি আই ওয়াজ লাকি আর মেবি আই ডোন্ট নো। সো তাও আমাকে প্রিপারেশন দিয়ে বলতে রেখেছিল বারবার যে দেখো এটা সহজ নওয়ার কিছু না, কারণ হতে পারে যে ইউ ডোন্ট নো হোয়াটস রিটেন কপালে কী লেখা আছে, তো রিজেক্ট হয়ে যেতেই পারে। সো তাও আমি প্রিপারেশন নিয়ে রাখছি। বাট ফর্চুনেটলি আমার ওই ইন্টারভিউ দিতে হয়নি। 5 তারিখ আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল। তারপরে জিকে আমি ফোন দিলাম, জি আই থিঙ্ক আই গট মাই ভিসা অ্যাপ্রুভড। আমি তাকে স্ক্রিনশট ডিটেলস পাঠালাম, জি হলো কনগ্রাচুলেশন, ইট ওয়াজ ফাইনাল। Congratulations, I'm extremely happy for you. এখন কিসের প্রিপারেশন নিচ্ছ? ভিসা তো হয়ে গেল, ইজ দ্যাট দি এন্ড অফ দ্য জার্নি? ইয়েস, অবভিয়াসলি নো, দেয়ার ইজ মোর। তোমার এই যে ভিসা করলা, তারপর তোমার কোর্স রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, মানে যাওয়ার একটা প্রিপারেশন আছে। সো এখন যেটা হচ্ছে, এখন মনে হলো যে এন্ড অফ দ্য জার্নি, বাট ইটস নট অ্যাকচুয়ালি। এখন অনেক যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি না পৌঁছানো, আমি মনে করি না ওটা জার্নি নেয়। এক্স্যাক্টলি, যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি না যাওয়া, রেসিডেন্সে ওঠা, ওই পর্যন্ত আমি মনে করি ইটস নট দ্য এন্ড। সো জিনিস যেগুলো আপনার লাগবে, যেটা হচ্ছে টিকিট কাটতে হবে, একটা টিকিট বুক করাতে হবে, কাটতে হবে। আর রেসিডেন্সের জন্য রেসিডেন্ট বুকিং, এই ক্ষেত্রেও যেটা আছে হেল্প করতেছে আমাকে, এখনও হেল্প করতেছে। সে আমাকে একটা লিঙ্ক আপ করে দিয়েছে, সেখানে ওর মাধ্যমে আমি তারপরে আমার মানে টিকিটটাও বুক করে ফেলতে পেরেছি, কেটেও ফেলেছি, এখন রেসিডেন্সও বুক করে ফেলতেছি। সো এখন ওই প্রসেসটা আমার হয়ে গেছে। এমনকি এরপরে যে আবার আপনার যে ফ্লাইটে উঠবেন, আমার ফার্স্ট টাইম বাই দ্য ওয়ে, ইটস নট লাইক আমি কোনো সময় ইন্টারন্যাশনাল ফ্লাইটে গিয়েছি, বা যে অলরেডি আমাকে ওইটার উপর একটা ফিডব্যাক দিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হবে, কী জিনিস না করতে হবে, কীভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে এই জিনিসগুলো। মানে যে ছোটোখাটো কিছু জিনিস আছে যেগুলো আপনার প্রিপেয়ার থাকলে জিনিসটা আরও স্মুথলি হয় আর কি। সো এই প্রসেসগুলোও কানেক্টেড আমাকে হেল্প করছে এই পর্যন্ত। আমি মনে করি আমার পুরো জার্নিটাতে কানেক্টেড প্রত্যেকটা স্টেপ আমার পাশে ছিল। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ বিগ হেল্প ফর আ স্টুডেন্ট হু হ্যাড নো আইডিয়া হাউ টু do anything about this kind of things, who had any experience about this kind of things. So thank you, Z, once again. And please pray for me and help me in the longer process. Absolutely. I have a question for you. So for the viewers who are watching, maybe some of them
is are going through exactly what you went through, যেখানে they face some rejection, so their family থেকে pressure আসছে না তুমি আর বাইরে যাবো না, হইছে তোমার এসব বাইরে যাওয়ার জিনিসপাতি আর শোনায়ও না এসব. What advice would you have for them যারা who are almost at the verge of giving up or maybe have given up but you still fought through it with that little ray of hope যাচ্ছে maybe দেখি কি হয় আরেকবার ট্রাই করে? What advice would you have for them? আমি মনে করি রিজেকশন থাকবেই, রিজেকশন ছাড়া কোনো মানে সাকসেস আসবে না। রিজেকশন আছে দেখি সাকসেস আছে, আপনি সাকসেস পেতেই থাকবেন, এটা কোনো ইটস নট দ্য বেসিক ল, ইটস নট দ্য ন্যাচারাল ল অর ন্যাচারাল স্টেপ অর এনিথিং। সো ফার্স্ট রিজেকশন আসবেই, আপনার কাজ হচ্ছে গ্রাউন্ডে থাকা, মাথা নত করা আর এগিয়ে যাওয়া। যেটা আমি ফেস করেছি ফার্স্টলি, আমার জন্য ফার্স্ট ক্যানাডা রিজেকশনটা যে আই ওয়াজ কোয়াইট ডিপ্রেসড, ফার্স্ট কোয়াইট ডিপ্রেসড। আমার প্যারেন্টসরাও ওয়াজ দে ওয়ার অলসো লিটল, আই ডিডন্ট নো দে ওয়ার লিটল স্যাড বিকজ অফ দ্য রিজেকশন, বাট আই ওয়াজ devastated first. But I talked with Z. He motivated me, don't worry, these kind of things will happen and you will face these kind of things even in the future. He motivated me in these kind of things, even every step. আর তা আমি মনে করি যে তখন আমি বললাম ঠিক আছে আরেকবার ট্রাই করে দেখি, সমস্যা কি। তুমি তো একবার রিফান্ডও চাইছিলাম, ওইটা ডিফারেন্ট স্টোরি বাই দ্য ওয়ে। আর ওইটা হচ্ছে আই থিঙ্ক উই উইল টক অ্যাবাউট দ্যাট লেটার। ওইটা রিফান্ডের কারণে, ওইটা অন্য কারণ মনে হয় কিছু একটা কারণ সমস্যা হয়েছিল। বাট অলসো তুমি মনে হয় যে ইউএসএ যেতে চাচ্ছিলা, ইট মেক্স সেন্স, ইউ মে হ্যাভ ডাউটস, রাইট? মানে দ্য হোল পয়েন্ট, দেখো আই কুড হ্যাভ হিডেন অল দিস থিংস, ফর মি ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার বিকজ it all matters, what matters is the intention. It's the ultimate positive success. Hardships bring a lot of doubts. It brings confusion. It brings out your innermost ugly fears. তাই না? তো এখন যেটা তোমাকে করতে হবে যে আচ্ছা, what do you get when you live with fear? Nothing. So ultimately, if you can be more hopeful, you may have optimism and you could be more positive about the future, you might just get lucky just like Johar. Jodi Shediner conversation where the world was falling apart for him, right? Canada visa rejection. কোনটা নেক্সট করতে পারে, তখন আমরা এত ইউকে ফোকাস ছিলাম না অ্যাকচুয়ালি, আমরা এই ইয়ারে ইউকে ফোকাস বেশি। সো হি ডিডন্ট হ্যাভ আ ওয়ে আউট, সো ইট মেক্স সেন্স ফর হিম টু কল মি অ্যান্ড বি লাইক, ভাই আমি আই ডোন্ট ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, প্লিজ রিফান্ড মি মাই মানি দ্যাট আই গেভ টু কানেক্টেড। তখন আমি ওকে যেটা বলছি, দেখো তুমি যদি জাস্ট হাল ছেড়ে দেওয়ার জন্য রিফান্ড আমার থেকে চাও, আমি বলবো ডোন্ট ডু দ্যাট, give me one more chance, right, to make it up to you. And it's totally okay যে you may feel this way, যাচ্ছে আমি তো কিছু হচ্ছে না, না গেলেই ভালো। And there were some outside circumstances যেটার কথা বলতেছিল, makes sense, all the fears come in together and it creates this whole ball of doubt. I get that, so but he was also kind enough to understand যে আচ্ছা না, let's give it one more shot. কিন্তু একজন বোকা মানুষ বলতে আর দূর রাখেন করে কি করতে, সে আরেক এজেন্সিতে গিয়ে, এবং এমনও আছে আমাদের অনেক স্টুডেন্ট তার এরকম যে আরেক স্টুডেন্টে গিয়ে আবার 3টা রিজেক্ট খেয়ে আবার আমাদের কাছে আসে। ঠিক আছে, লিটারালি কিছুদিন আগে এরকম একটা স্টোরি হয়েছে, একবার ক্যানাডা রিজেকশন খেয়ে আবার 3টা রিজেকশন খেয়ে আমাদের কাছে আসছে। সো তো দ্যাটস হোয়াট ইট ইজ। সো আমরা যদি জোহারের জার্নি দেখি ফ্রম দিস ওয়াইড লেন্স, we're seeing a lot of ups and downs, but you go wider, all you see is a start and a success, right? But through this ups and downs, the one key thing was to keep moving forward. Second thing is be aware যে all these things might come. First হচ্ছে যে ও যখন ক্যানাডা যখন করতেছে, ওর কোনো ব্যাকআপ প্ল্যান করা ছিল না, ব্যাকআপ ডেস্টিনেশন করা ছিল না, সো দেখা যাচ্ছে ওরা 1 বছর পিছিয়ে গেল। তারপর যখন আয়ারল্যান্ড করছে বা ইউকে করছে, তখন অ্যাটলিস্ট ওর একটা ব্যাকআপ ডেস্টিনেশন করা আছে। সো যেহেতু আয়ারল্যান্ড কাজ করে, ঠাস করে ওর ইউকে কাজ করে ফেলছে। অ্যান্ড ইফ ইউ মে হ্যাভ সিন যে ফর হিম ইট ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট প্রোগ্রাম। এই জিনিসটা আসলে একটা স্টুডেন্টের জন্য এত ইম্পর্টেন্ট যে তুমি যদি তোমার প্রোগ্রামটা তোমার এজেন্টের সাথে ঠিক জায়গায় সেট না করো, তোমার কাজ সবসময় ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকবে। ঠিক আছে, সো তোমাকে যদি আলটিমেটলি আমি তোমার প্রোগ্রামটা না দিতাম, আমার মনে হয় না তুমি আজকে ভিসা নিতা, তুমি কিন্তু ঝুলেই থাকতা, বিকজ ইউ আর নট রিয়েলি গেটিং হোয়াট ইউ ওয়ান্ট। না আমি আই ওয়াজ কোয়াইট স্পেসিফিক অ্যাবাউট দিস, আমি যদি আমার রাইট প্রোগ্রাম না পাই, আই এম নট গোনা গো উইথ দিস। হ্যাঁ, এন্ড হি অলসো হ্যাড আ কমপ্লিকেশন ওয়্যার ওর ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা মিলতেছে না, সো হি নিডেড এক্সট্রা টাইম ফর দ্যাট অ্যাজ ওয়েল। সেকেন্ড যে মিস্টেকটা ওর অ্যাকচুয়ালি হয়েছিল ওর জার্নিতে, ও ভেবেছে ওর ফান্ডস ঠিক আছে। আমি হয়তো ওর সাথে কনভারসেশনে জিনিসটা অ্যাড্রেস করছি যে জয়ের তোমার কি ফান্ড সেট করা 40-50 লাখ টাকা,
ও ভাবতেছে আরে আমার তো আছে, কিন্তু ওটা ছিল সঞ্চয়পত্র করে। হ্যাঁ, বাট ও কিন্তু আমাকে ডিসক্লোজ করে নাই, ভুলে হয়তো মিসকমিউনিকেশনে, যে ভাই আমার এটা সঞ্চয়পত্রতে। তখন ফাইনালি যখন আমি বললাম যে তুমি তোমার স্টেটমেন্ট দাও ক্যাশ নেওয়ার জন্য, ও বলে যে আমার তো এটা সঞ্চয়পত্র। তখন আমি লাইক ও মাই গড, মানে তোমার তো তাহলে এখন ব্যাংকে আনতে হবে, ব্যাংকের মাধ্যমে। অ্যান্ড দেন হি ডিড ইট, বাট অ্যাগেন did I ever make you feel stressed about it? আমি তো, তুমি হয়তো বলছো আমার কি এখন হবে, আমার কি এখন আমি সে জয়ের তুমি এটা প্যারা নিও না, আসলে এটা মানে লাস্ট মোমেন্টে চলে আসলে তখন একটু স্ট্রেসফুল হয়ে গেছে। তখন he had only like 30 days left, ঠিক আছে? It was almost August I think 7th or something like that. August 7th. Yeah, something like that. So anyhow, he also stayed calm, we stayed calm. We were like, we're gonna see the end of it. শেষটা দেখেই ছাড়বো, হাল ছাড়বো না। সো অ্যান্ড দেন বেসিক্যালি ওর ক্যাশ আসলো, ক্যাশ আসতে আসতে একটু দেরি হয়, তো পরে এবং শেষের দিকে কিন্তু ক্যাশ আসতে দেরি করে। ওকে ঝুলায় রাখছিল গ্রেনেজ, তাই না? ও কিন্তু ক্যাশ দিচ্ছিল না লাস্টের দিকে, তো লাস্টে তাও দিল। এবং দেওয়ার পরে দেন উই অ্যাপ্লাই টু প্রায়োরিটি ভিসা। ইফ ইউ মে হ্যাভ নোটিস, যে কিন্তু ভিসা নিয়ে কোনো কিছু কথাই বলতে পারে না, বিকজ আমরা ব্যাকগ্রাউন্ডে সব করে দিচ্ছি, ও জানে না ওর ভিসাতে কী কী গেছে কী কী না গেছে। হ্যাঁ, সো লাস্টে ইভেন হিজ উই গেভ হিম হেডস আপ রিলেটেড টু দি IHS ফি স্টাফ। সো ও আগে থেকে ম্যানেজ করে রাখে সব কিছু। সো ইট ওয়েন্ট এভরিথিং ওয়েন্ট স্মুথলি। অ্যান্ড লাস্টলি ওর ভিসার যে একটা ইন্টারভিউ হতে পারে, ওইটা নিয়ে ওকে গ্রিল করা হয়, এবং উই হ্যাভ বিন অ্যানালাইজিং অল দ্য রিজেকশনস। আনফর্চুনেটলি আমরা কিন্তু পার্সোনালি, ইটস ওকে টু সে ইট, উই স 3 রিজেকশনস দিস ইয়ার, ঠিক আছে? আমাদের এতজন স্টুডেন্টসরা যাচ্ছে, তাদের মধ্যে 3জন স্টুডেন্টের রিজেকশন দেখেছি, অ্যান্ড দে ওয়ার অল পারফেক্ট স্টুডেন্টস। বাট দ্য কমন প্যাটার্ন উই নোটিস বিটুইন অল অফ দেম ইজ ওদের লাস্ট মুহূর্তে অ্যাপ্লিকেশনটা হয়েছে, বিকজ ওদের সব প্রসেস আগাতে দেরি হয়েছে। তো এই কারণে সবাইকে বলি আগে থেকে শুরু করাটা ভালো, তোমাদের জার্নি আগে থেকে করলে 100% তোমার ভিসা অ্যাপ্রুভ হবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে এটা না, আসলে আমার যে স্টুডেন্টগুলো রিজেক্ট হয়েছে, দে ওয়ার অল পারফেক্ট ক্যান্ডিডেটস হু ওয়ার রিয়েলি সিরিয়াস অ্যাবাউট স্টাডিং, হু হ্যাড পারফেক্ট ইংলিশ, অ্যান্ড দে ওয়ার 10 out of 10 English presenters, but still their interview got rejected. Why? বিকজ এটা প্রিডিটারমিন্ডই ছিল। তিনজন আমাকে ইন্টারভিউ শেষ করে একটা কথাই বলে যে ভাই আমাকে অনেক বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, অ্যান্ড এমন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যেটা কোনো মানেই হয় না, ঘাটতে আমাকে শেষ পর্যন্ত খারাপ অ্যান্সারে নিয়ে আসছে। আর যাদের হয়েছে তাদের সবার 20 থেকে 30 মিনিটে ইন্টারভিউ শেষ হয়েছে। সো উই ড্রু দ্য কনক্লুশন যে এটা আগে থেকে ওরা ডিটারমিন করে রাখে লাস্টের দিকে এসে, বিকজ দে হ্যাভ আ কোটা টু ফিল, ওরা কয়েকজনকে রিজেক্ট করবে, অ্যান্ড আনলাকিলি ইউ মাইট বিকাম ওয়ান অফ দোজ র্যান্ডম পিপল। সো এই কারণে আগে থেকে অ্যাপ্লাই করাটা, আগে থেকে তোমার জার্নিটা স্টার্ট করাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইউ মাইট জাস্ট গেট লাকি লাইক জোহার, যার ইন্টারভিউ হয় নাই অ্যান্ড অ্যাপ্রুভাল হয়ে যায় লাস্ট মোমেন্টে। ওটা নিয়ে আমি অনেক ভয় ছিলাম, এই কারণে ওকে আমি ভালো মতো ইন্টারভিউ প্রিপারেশন করেছিলাম বাই অলসো অ্যানালাইজিং দ্য কোয়েশ্চেন্স that were asked in the rejections, ঠিক আছে? আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখি, এবং তোমাকে আমি কিন্তু রিজেকশন লেটার্সগুলো পাঠাতে থাকি যেন তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও, প্রিপেয়ার্ড থাকতে পারো। হ্যাঁ, so that's basically it, right? There are so many things that can come in your journey as an international student if you're planning to study abroad. So আশা করি ভিডিওটা দেখে তুমি অনেক কিছু শিখলে, অনেক কিছু বুঝলে, and তোমার জার্নিটা তুমি স্মুথলি আগাতে পারবে। And I hope in the future I get to host you in this seat and we're going to make a video together. Any one sentence advice you would have for the people watching? Don't give up, stay positive, do the work, and keep moving forward. Well, you heard the man. Thank you, Johar. Really appreciate you. Wish you all the best in your journey. Thank you. Bye-bye.